এবার পশ্চিমবঙ্গ এসআইআর, বিহার এসআইআর নিয়ে বিতর্কের বিবাদের মাঝেই রাজ্য ভোটার তালিকার বিশেষ সংশোধনী চিঠি। 8ই আগস্ট নবান্নে এসআইআর চিঠি নির্বাচন কমিশনের, সুপ্রিম কোর্টে জানালেন রাজ্যের আইনজীবী। অর্ণব রয়েছে আমার সঙ্গে একেবারে সরাসরি। অর্ণব, জল্পনা আগেই ছিল, এবার নিশ্চিত হয়ে গেল রাজ্যের তরফ থেকে। রাজ্যের আইনজীবী কি জানালেন আজ? বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে দিনভর কার্যত আজ বিহারের এই এসআইআর নিয়ে শুনানি চলছিল। দুপুর 2টোর পর আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ, তিনি বিহারের ক্ষেত্রেও মামলায় সওয়াল করছেন আইনজীবী হিসেবে, তিনি একই সঙ্গে বলেন ওয়েস্ট বেঙ্গল ম্যাটারেও তিনি অ্যাপিয়ার করছেন ওই এজলাসে। তখনই বিচারপতি সূর্যকান্ত বলেন যে পশ্চিমবঙ্গে বা বেঙ্গলে তো এসআইআর এখন হচ্ছে না, তাহলে বাংলার কথা আসছে কি করে? তখন আইনজীবী জানান যে গত 8 আগস্ট ইতিমধ্যে একটি এই এসআইআর হতে যাচ্ছে এরকম একটি ইন্টিমেশন, অর্থাৎ প্রাথমিক সূচনা পর্ব জানিয়ে এরকম একটা হতে চলেছে, শুরু হতে পারে, এই ধরনের একটি লেটার কমিশনের তরফে এসছে। এবং তিনি এটাও সুপ্রিম কোর্টকে জানান যে রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া এই ধরনের ইন্টিমেশন লেটার দেওয়া যায় কিনা সেই প্রশ্নও তিনি তোলেন। যদিও পরিষ্কার সুপ্রিম কোর্ট জানায় যে এক্ষেত্রে মূল যে বিষয়টা, অর্থাৎ কনস্টিটিউশনাল রাইট না কনস্টিটিউশনাল এন্টাইটেলমেন্ট, এই দুটোর মধ্যে যে ফারাক বা বৈষম্য, যেটা এই মামলার মূল উপপাদ্য বিষয়, সেই বৃহত্তর দিকটা আগে আদালত নির্দিষ্ট করতে চায়, তারপরে অবশ্যই বাংলার বক্তব্য শোনা হবে। এবং আজকে শুনানির শেষ পর্বে রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও সওয়ালকে এগিয়ে নিয়ে গিয়ে বাড়িয়ে বলেন যে রাজ্যে গত 3 দিনের পরিস্থিতি অনেক বদল ঘটেছে, অন্ততই ভোটার লিস্ট সংশোধন বা এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে, এবং সেখানে প্রচুর নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবং গতকাল 24 ঘন্টা আগে কলকাতা হাইকোর্ট চত্বরে 3 মহিলা তারা আত্মহত্যার চেষ্টা করেছেন। এই রকম পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন, তার শুনানি করা কতটা গুরুত্বপূর্ণ, এমনটা বোঝানোর চেষ্টা করেন রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট। যদিও বিচারপতি সূর্যকান্ত বলেন যেহেতু বিহারের মূল মামলার ইস্যুটাই ডিসাইড হবে, সেই মামলা শোনার পর অবশ্যই বাংলার বক্তব্য শোনা হবে, বাংলার যা যা বক্তব্য রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেটা শোনা হবে। এক্ষেত্রে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা বা যে বিষয়গুলি রাজ্য বলার চেষ্টা করেছে, সেক্ষেত্রে বলা হলো যে স্থানীয় ইস্যু, এটা স্থানীয় ইস্যু হতে পারে, তবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নজর এড়াচ্ছে না। মূল বিষয়টা তারা ডিসাইড করার পরই ওয়েস্ট বেঙ্গলের বক্তব্য তারা শুনতে চায়। কিন্তু 8 আগস্ট একটি ইন্টিমেশন লেটার এসছে কমিশনের তরফে রাজ্যের কাছে, এবং রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া এটা কিভাবে দেওয়া যায় সেই প্রশ্ন আজ রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরেছেন। বেশ, নির্বাচন কমিশন মুখ্য সচিবের যে বৈঠক, সে বৈঠক শেষ। নির্বাচন কমিশনে প্রায় 45 মিনিট ছিলেন মুখ্য সচিব। কিছুক্ষণ আগেই কমিশন অফিস থেকে বেরোলেন মনোজ পান্থ। দিল্লিতে নির্বাচন কমিশনে মুখ্য সচিব, সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। আরও ডিটেল জানার চেষ্টা করব, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, মুখ্য সচিবের কাছ থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে কোন কোন বিষয়ে জানতে চাওয়া হলো এবং মুখ্য সচিবের তরফ থেকে কি ব্যাখ্যা দেওয়া হলো? দেখো, আরো কিছুটা সময় লাগবে এই বিস্তারিত তথ্য জানার জন্য, কিন্তু দুজনের বৈঠক, এই জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক প্রায় 45 মিনিটের কাছাকাছি চলেছে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। আজকে বিকেল 4:30 নাগাদ মুখ্য সচিব মনোজ পান্থ তিনি এসে পৌঁছান জাতীয় নির্বাচন কমিশনের এই মুখ্য কার্যালয়ে, এবং সেখানে আসার পর আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি 5:10 নাগাদ জাতীয় নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শুরু হয় মুখ্য সচিব মনোজ পান্থের। এবং ঠিক 6টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু মনোজ পান্থ মুখ্য সচিব তাকে বেরিয়ে আসতে দেখা গেল। তাকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি শুধু হাসি মুখে হাত বেড়ে গিয়েছেন এবং তার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আলাদা করে পাওয়া যায়নি। তবে যেটা অ্যান্টিসিপেট করা হচ্ছিল যে রাজ্যের এই সিদ্ধান্তের পেছনে এবং কেন জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানেনি এবং জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে সেটা কেন মানা হয়নি, সে বিষয়ে অবশ্যই জবাব তলব করা হবে। কিন্তু রাজ্যের তরফ থেকেও রাজ্যের যে বয়ান, যে বক্তব্য রয়েছে, সেই বক্তব্য কিন্তু আজকে তুলে ধরতে পারেন মুখ্য সচিব, এবং যেটা আমরা জানতে পারছি আজকে এখান থেকে তার আজকে রাতেই কলকাতা ফিরে যাওয়ার কথা। 8টার কিছু পরে তার বিমান রয়েছে, দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। বেশ, মাসখানেক আগে তৈরি হয়েছে বাঁধ, ফুলহার নদীর তোড়ে সেই বাঁধেই ভাঙন। ভাসছে একের পর এক গ্রাম, বুক কাঁপছে ভূতনির। বাঁধের হাল নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে।
ফুঁসছে ফুলোহার। তীব্র স্রোতে প্রথমে বাঁধের নিচে ফাটল, সেখান দিয়ে হুড়মুড়িয়ে জল ঢুকছে গ্রামে। বাঁধের ফাটল ক্রমেই চওড়া হচ্ছে। প্রায় 60 মিটার জায়গা জুড়ে ধসে গিয়েছে বাঁধ। এ ছবি মালদার মানিকচকের ভূতনির। মাসখানেক আগে তৈরি হওয়া বাঁধ ভেঙে ভাসছে একের পর এক গ্রাম। বাড়ছে আতঙ্ক। কিভাবে কাটলো এটা? এটা কাটানো হয়েছে, কেউ কেটেছে। এটা কোন কোন এলাকা ভাসবে? অনকোটাই ভাসবে, এখন গোটাটাই ভেসে যাবে। ওটাই ভেসে যাবে। বাদে কাজ করা হয়েছিল, হ্যাঁ। বাদে কাজগুলো থাকতে পারলো না। কাজ কি সঠিক হয়নি বলে থামতে পারলো না মনে হচ্ছে? সঠিক কাজ হয়নি, ওটাই বুঝনি বেশি যাবে। ভূতনি থানা এলাকায় 3টি গ্রাম পঞ্চায়েত। গত বছর এখানে নদী বাঁধে ধস নামে। গ্রামগুলিতে তখন জলে জল। জল ঢুকে থানায়, জল ঢুকে স্বাস্থ্য কেন্দ্রে। 1 মাস জমা জলে দুর্ভোগের এক শেষ। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় সেচ দপ্তর। মাসখানেক আগে তৈরি করা হয় বাঁধ। নদীর স্রোতে যাতে বাঁধ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য দুদিক থেকে দেওয়া হয় বালির বস্তা। এর জন্য খরচ হয় 1,35,00,000 টাকা। এই টাকা কি জ্বলে গেল? প্রশ্নটা উঠছে, কারণ কয়েকদিন ধরে মালদায় বৃষ্টিতে ফুঁসছে ফুলোহার, আর তার স্রোতে বুধবার সকালে নতুন তৈরি বাঁধে ধস। আমরা চেষ্টা করছি যে জল ঢোকানোটা যতটা আটকানো যায়, যত তাড়াতাড়ি আটকানো যায়, এবং তার সঙ্গে যেন গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা দিয়ে সুন্দর যাতায়াত করছিল সেটা যেন আবার আমরা চালু করতে পারি। 1,35,00,000 টাকা খরচ করে ভূতনিতে বাঁধ তৈরি করা হলো। মাসখানেক আগে তৈরি সেই বাঁধে ভাঙন কিভাবে? এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে সেচ দপ্তর। মালদা জেলা শাসকের থেকে তলব করেছে রিপোর্ট। সেচ দপ্তরের এক আধিকারিক ভূতনিতে পাঠানো হয়েছে। আমরা ওই বাঁধটার সুন্দর করে রিপেয়ার করেছিলাম, কিন্তু ওখানে লিকেজ হয়ে আবার ওখানটা ভেঙেছে। ভূতনির মানুষকে আমি অনুরোধ করছি, আপনারা কোন রকম বিচলিত হবেন না। আমরা সব রকম ব্যবস্থা নেব, এবং কোন টেকনিক্যাল কারণ, মেকানিক্যাল কারণ, কোন রকম বদবুদ্ধির কারণ, এই সবটাই আমরা তদন্ত করে দেখব। লক্ষ লক্ষ টাকার কাজ, এটা গেল কোথায়? জবাব কাকে দিতে হবে? ভূতনির মানুষ বর্ষার একবার দুবার চলে গেল, ডুবে গেল। আবার ওই রিং বেয়াদ ওখানে একটা হয়েছে, ওটাও চুরি হয়েছে। ওটা তো বালির কাজ, এঁটেল মাটির কাজ ছিল, এই ইঞ্জিনিয়াররা চুরি করিয়েছে ওখানে দিয়ে। এখানে বললো মানুষ ভুইয়া এসে লক গেট তৈরি করবে, আর এখানে হচ্ছে একটা কালভার্ট বানিয়েছে। এই ইরিগেশনের লোকদেরকে জলে ডুবাতে 1,35,00,000 টাকার কাজ একটা হিউ পাইপ 5,000-এ পাওয়া যায়, তাকে পট্টি দিয়ে, আর হচ্ছে কোনো বোল্ডার পিচিং নাই, তাকে রক্ষা করার ব্যবস্থা নাই। আমরা বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে 2-3টা বস্তা সরিয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে। এটা কোনো রকমভাবে কোনো কিছু হয়নি। নিউজ 18 বাংলা। মালদার ভূতনির ছবিটা দেখাচ্ছিলাম, এবার মুর্শিদাবাদের দিকে নজর রাখি। সেখানেও বাঁধ ভেঙে বিপত্তি। জলমগ্ন খড়গ্রামের কেশবপুর ষষ্ঠীতলা। বাঁধ ভেঙে জল থই থই চাষের জমি, বিপর্যস্ত সাহেবের ঘেরের মাঠে চাষের জমি। ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় প্রশাসনের আধিকারিকরা বাঁধ মেরামতির তোড়জোড় শুরু। মাছ কিভাবে আসছে আপনি